বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সেট এবং ফাংশন অধ্যায়। প্রকৃত উপসেট, প্রপার সাবসেট। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদানগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। আমি এই বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেব খাতার মধ্যে। প্রথমে একটা সেটের উপসেট লিখবো। দেখো, মনে করো একটা সেট হচ্ছে পি। দেখতে পাচ্ছ? দেখো, যার উপাদানটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। তাহলে উপসেট কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখছিলাম। দেখো, এখানে উপাদান হচ্ছে, এলিমেন্ট হচ্ছে 3টা। তার মানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 এর পাওয়ার 3, তার মানে কত? 8। উপসেট গঠন করলে উপসেট হবে 8টি। কেমন করে? প্রথমে 3টা উপাদান আছে, 3টা উপাদান লিখেই একটা সেট গঠন করলাম। এরপরে 2টা করে নেব, এক্স ওয়াই, এরপর এক্স জেড, এরপরে ওয়াই জেড, ওয়াই জেড। এরপরে একটা একটা করে নেব, একটা এক্স, এরপরে ওয়াই, এরপরে জেড। দেখো, 3টা করে নিলাম, এরপর 2টা করে নিলাম, এরপর একটা করে নিলাম, আর যেহেতু নাই শেষে আসে ফাঁকা সেট। এখান থেকে আমি উপসেট এবং প্রকৃত উপসেট ক্লিয়ার করে বুঝে দেওয়ার চেষ্টা করব। ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে উপসেট চিহ্ন, কিন্তু এই চিহ্নের নাম হচ্ছে প্রকৃত উপসেট। দেখো, দুটার মধ্যে পার্থক্য আছে, এখানে ইকুয়াল আছে আর এখানে ইকুয়াল নাই নিচে। এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন। এখন দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেই সেটগুলো আমরা পেলাম এদেরকেই বলা হচ্ছে প্রকৃত উপসেট। কারণ কি, এখানে উপাদান আছে 3টা, আর এখানে যে উপাদানগুলো আছে একটা হলেও কম আছে উপাদান, তার মানে এখান থেকে উপাদানগুলো কম। এটা হচ্ছে প্রকৃত উপসেট। বলো, কোনো ক্লিয়ার? কোনো সমস্যা? যে উপসেট মানে কোনো সেটের উপসেটগুলো গঠন করব, করার পরে প্রথমটা মানে এটার সঙ্গে যেটা সেম, এটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সবগুলোই হচ্ছে প্রকৃত উপসেট, সবগুলোই প্রকৃত উপসেট। আচ্ছা, এখন ভালো করে লক্ষ্য করো, এটার মানে তো হচ্ছে পি, তাই না? কারণ কি, এই সেট আর এই সেটটা সেম, তার মানে এটা যদি পি সেট হয় তাহলে এটাও পি সেটই হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারবো পি উপসেট পি। বুঝলাম। এটার নাম মনে করো কি ধরলাম, এ। এটার নাম ধরলাম মনে করো বি সেট। এটা সেটটা ধরলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ ধরলাম, ইত্যাদি ইত্যাদি মনে করো। তাহলে আমি এই সেটটির ক্ষেত্রে লিখতে পারবো এইভাবে। দেখো, এ সাবসেট মানে প্রকৃত উপসেট পি। আমি কি বুঝতে পারলাম? ভালো করে আবার দেখো, আবার এখানে লিখতে পারবো বি সাবসেট পি, মানে বিটা হচ্ছে পি এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। আর এই ফাঁকা সেট সম্পর্কে একটা কথা বলে নেই, যে কোনো সেটের প্রকৃত উপসেট ফাঁকা সেট হয়। যে কোনো সেটের
প্রকৃত উপসেট। আবার বলি, ফাঁকা সেটটা হচ্ছে যে কোনো সেটের প্রকৃত উপসেট। এটা কিন্তু এমসিকিউতে দেয় সাধারণত, যে কোনো সেটের প্রকৃত উপসেট নিচের কোনটি, মনে রাখবে। আচ্ছা, এরপরে একটা জিনিস এখন বই থেকে দেখি, এটা যদি ক্লিয়ার হয় তো এখন বইয়ে যাই দেবো। আচ্ছা, যেই কথাগুলো বললাম আমি সেটাই হচ্ছে এখানে আছে, যেটা আমি তোমার বইয়ে দিলাম। যেমন ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট, বুঝতে পারলে? আর যে এই উদাহরণ 5 নাম্বারটাই কিন্তু আমি খাতায় করছি, এখানে কিন্তু উদাহরণ নম্বর 5টা খাতায় করছি, বুঝছো? করে এখান থেকে বুঝাই দিলাম। দেখো, পি এর উপসেট সবগুলোকেই উপসেট বলা যাবে, কিন্তু এগুলোকে বলা যাবে প্রকৃত উপসেট। তার মানে প্রকৃত উপসেট থেকে প্রকৃত উপসেট সবসময় একটা কম হয়, একটা কম। এই জন্যই এটা যে কতবার অসংখ্য এমসিকিউ পরীক্ষাতে আসছে। দেখো, প্রকৃত উপসেটের সংখ্যা কোনটা আর প্রকৃত উপসেটের সংখ্যা কোনটা, এই জন্য খাতা লিখছি। প্রকৃত উপসেটের সংখ্যা আর উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এর থেকে একটা কম, এটা থেকে একটা কম। আচ্ছা, এরপর দেখো সেটের সমতা, ইকুইভ্যালেন্ট সেট। দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান সেট বলা হয়। যেমন এখানে একটা সেট দেওয়া আছে 3, 5 এবং 7। আবার এখানে লেখা আছে 5, 3, 3, 7। 3 দুইবার হোক কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে উপাদান আর এখানে উপাদান সেম না, একই না। এই জন্য দুটাকে আমরা a ইকুয়াল বি লিখতে পারি, বুঝতে পারলে? তাহলে দুটো যদি সমান হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি। লক্ষ্য করি a ইকুয়াল বি যদি, এবং কেবল যদি a b এর উপসেট, b a এর উপসেট। তার মানে যদি কোনো সেট, মনে করো এটা হচ্ছে m, এটা হচ্ছে n সেট। m সেট যদি n এর উপসেট হয়, কি বললাম, m সেটটা n এর উপসেট হয়, এবং n সেটটা m এর উপসেট হয়, তাহলে আমরা লিখতে পারি m সমান n। কি বললাম, m সেট যদি n এর উপসেট হয়, n যদি m এর উপসেট হয়, তাহলে m ইকুয়াল টু n লিখতে পারবো। সেই কথাই এখানে বলছে। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এরপর বিশেষ দ্রষ্টব্য কি লিখছে, সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় দন্তার নয় আকারে না। মানে এখানে হচ্ছে, যেমন এখানে 7, 2টা 7 আছে, পুনরাবৃত্তি যদি হয় তাহলে সেটের কোনো পরিবর্তন হয় না, সেটা বলছে। এরপর দেখো সেটের অন্তর, ডিফারেন্স অফ সেটস। মনে করি এ সেট হচ্ছে এটা, বি সেট হচ্ছে এটা। যদি এ সেট থেকে বি এর উপাদানগুলো বাদ দেওয়া হয় তাহলে আমরা তাকে সেটের অন্তর বলবো। আর এই বাদকে এইভাবে লেখা যায়, এই বিয়োগ চিহ্ন আকারেও লেখা যায়, কোনো সমস্যা নাই। তাহলে এ সেট থেকে বি সেটটাকে বাদ দেওয়া, তার মানে আমি এখানে, তোমরা জানো হয়তো বুঝতে পারো জিনিসটা, আমি একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। এ থেকে বিটাকে বাদ দিতে হবে। এ সেটটা হচ্ছে 1, 2, 3, 4, 5, বাদ দিতে হবে কি 3 এবং 5।
তার মানে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এই এই সেটের কোনো উপাদান এখানে লেখা যাবে না, 2 3 9 11 না, এই সেটের যেটাই থাকুক না কেন এখানে যদি, আচ্ছা আমি প্রথমে লিখি তারপর বলি, 3 আর 5 ছাড়া যেটা থাকবে 1 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, তাহলে এটাই হচ্ছে সেটের অন্তর। কিন্তু মনে করো এখানে 3 5 আর 6 আছে, 3 5 আর 6 আছে, তাহলে কি আমি এখানে 6 লিখতাম? এখানে তাহলে কি আমি 6 লিখতাম? নো, তাহলেও লিখতাম না। এই সেটের কোনো উপাদানই লেখা যাবে 2 3 9 11 না, যেটা বাদ দেবো সেটা একদমই বাদ, সেটা আর লেখা যাবে না। বুঝতে পারলে? আচ্ছা, উদাহরণ নাম্বার এখানে একটা 6 দেওয়া আছে, দেখো কি বলছে। পি একটা সেট যা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক। গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হয় আমি আগেই বলেছিলাম, তারপর আবার দেখাচ্ছি আমি। কিউ একটা সেট 3 এর গুণিতক এবং যা 12 থেকে বড় নয়। এটার মানে হচ্ছে এটা যদি তুমি বাংলা দিয়ে পড়ো তাহলে এখানে বলতে হবে 12 থেকে বড় নয়, মানে 12 সহ। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে পি অন্তর কিউ। ওকে, তাহলে প্রথমের কাজ হচ্ছে আমরা পি সেট গঠন করা। পিটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে এক্সাম্পল 6, পিটা হচ্ছে যেহেতু গঠন পদ্ধতিতে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে 12 এর গুণনীয়ক কীভাবে নির্ণয় করি দেখো, 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন 4, 3 4 12। তাহলে 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 এবং 12। তাহলে পি সেটটা আমরা লিখতে পারবো 1 2 3 4 6 12, এটা হচ্ছে আমাদের পি সেট। কিউ সেটটা কি দেখো, কিউ সেটটা হচ্ছে 3 এর গুণিতক কিন্তু 12 থেকে বড় নয়। 3 এর গুণিতকগুলো নামে কি কি একটু বলি দেখো, দেখা যাচ্ছে 3 এর গুণিতক 3 কে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21 ইত্যাদি 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 ইত্যাদি। তার মানে এগুলো হচ্ছে 3 এর গুণিতক। বুঝতে পারলে? কিন্তু এখন এখানে শর্ত আছে 12 এর বড় নয়, তার মানে 12 সহ এই কয়টা। বুঝতে পারলে? আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম, আমি সেটটা গঠন করে দিলাম। তাহলে 3 6 9 12। এখন দেখো তো পি সেট থেকে কিউ সেটটাকে বাদ দিতে হবে, মানে অন্তর বের করতে হবে। তাহলে সেটটা আগে লেখো 1 2 3 4 6 এবং 12। বাদ দিলাম কি 3 6 9 12। আমি আগেই বলেছিলাম যেটা বাদ দিব তার কোনো উপাদান এখানে লেখা যাবে 2 3 9 11 না। তাহলে এখানে 1 লিখলাম, 2 নাই 2 লিখলাম, 3 এখানে আছে তাহলে লিখবো না, 4 এখানে নাই তাহলে 4 লিখবো, 6 এখানে আছে লিখবো না, 12 এখানে আছে লিখবো না। তার মানে এই কয়টায় আমাদের অন্তর, এটা 4। বুঝতে পারলে? এরপরে দেখো সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে সাধারণত বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, কি বলছে, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। কি বলছে, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ সেট যদি এটা হয়, বি সেট যদি এটা হয়, এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। আমি এটা একটু তোমাদেরকে খাতায় বুঝে দিই, তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে। দেখো সার্বিক সেটটা কি।
মনে করো এ একটা সেট যার উপাদানটা হচ্ছে 1 2 3, বি একটা সেট যার উপাদানটা মনে করো 2 4 6 ধরলাম ইত্যাদি ইত্যাদি, সি একটা সেট যার উপাদান মনে করো 3 5 6 7, তিনটা সেট লিখলাম এখানে, তিনটা সেট লিখলাম। আবার একটা সেট লিখবো যাকে ইউ দ্বারা প্রকাশ করলাম। এই সেটের উপাদান 1 2 3 4 5 6 7। দেখো তো এই এ সেটের উপাদানগুলো এর মধ্যে আছে কি নাই? আছে। বি সেটের উপাদানগুলো কি এটার মধ্যে আছে কি নাই? আছে। সি সেটের প্রত্যেকটি উপাদান কি এর মধ্যে আছে? অবশ্যই আছে। তার মানে তিনটা সেটের উপাদানটা মিলে আমাদের একটা সেট গঠন করলাম, আর এই একটা সেটকেই বলা হচ্ছে সার্বিক সেট। কি কোনো সমস্যা? তার মানে এখন তুমি যদি এখানে সংজ্ঞাটা পড়ো তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে এখন কি বলছে। দেখো, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওই সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। এখন দেখো তো আমি কি এখন বলতে পারবো, এরকম করে বলতে পারবো যে এ হচ্ছে এটা উপসেট, ইউ এর উপসেট বলতে পারবো না? বি উপসেট এটা লিখতে পারবো না? অবশ্যই পারবো, কারণ বি সেটটা মানে এই সেটটা এটার উপসেট। সেই কথা আমাদের সংজ্ঞাতে বলছে। সংজ্ঞাতে বলছে কি সকল সেট যদি এক নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে মানে এই নির্দিষ্ট সেটকে এটাকে আমরা বলবো সার্বিক সেট। আচ্ছা, তোমরা যদি এরকম করে লেখো এ প্রকৃত উপসেট ইউ, এটা কি লিখতে পারবে বলো তো? এটা সঠিক না এটা সঠিক? ভাবো ভাবো। দুটাই সঠিক, কারণ হচ্ছে এটা উপসেট, এটা প্রকৃত উপসেট, দুটাই সঠিক। কারণ কি এখানে উপাদান আছে 7টা, 7টা থেকে অবশ্যই এখানে উপাদানগুলো কম আছে, আর কম থাকলে সেটাকে আমরা প্রকৃত উপসেট বলতে পারি। তাহলে সার্বিক সেট সম্পর্কে ক্লিয়ার? সার্বিক সেট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আবার বলবে আমাদেরকে। এরপরে বই আসো, পূরক সেট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পূরক সেট। পূরক সেটটা যদি আমি এখানেই বুঝে দিই তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো এখানে আমি লিখছি, এখন আমি বুঝে দেব পূরক সেট। এ বি সি, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে এ সেটের পূরক সেট, বি সেটের পূরক সেট, সি সেটের পূরক সেট। আমি এইভাবে লিখতে পারি সার্বিক সেটটা থেকে এ সেটটাকে বাদ দেওয়া, বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি সেটটাকে বাদ দেওয়া, সি সেট মানে সার্বিক সেট থেকে সি সেটটাকে বাদ দেওয়া। আর এই অন্তরটা আমরা নির্ণয় করে কিছুক্ষণ আগে শিখলাম, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে পূরক সেট। তার মানে কি পূরক সেটের সংজ্ঞা যদি তোমাদেরকে এরকম করে বলা হয় তাহলে তোমরা কি লিখবে? সংজ্ঞাটা এখানে দেখে নাও। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। কি বললাম? এ একটি সার্বিক সেট এবং ইউ একটি সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। তাহলে এ সেটের বহির্ভূত মানে এ সেট ছাড়া, এ সেটটা বাদ দিয়ে যে উপাদানগুলো আমরা পাবো সেই উপাদানগুলো নিয়ে সেট গঠন করলে সেই সেটটাকে আমরা বলবো পূরক সেট। আমি কি বোঝাতে পারলাম? দেখো, সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দেওয়া, তার মানে এ সেটটা এর বহির্ভূত, তার মানে এ বাদ দিয়ে 1 2 3 বাদ দিয়ে 1 2 3 বাদ দিলে কি থাকবে? 4 5 6 7, তার মানে এই সেটগুলো থাকবে, তাই না?
তাহলে এই উপাদানগুলো নিয়ে গঠিত যে সেটটা হবে সেটাই হচ্ছে এ সেটের পূরক সেট। আবার বলি বি সেটের ক্ষেত্রে সার্বিক সেটটাকে বি সেটটাকে বাদ দেওয়া। এখানে বি সেটটা কি আছে 2 4 6, তার মানে এখানে 2 4 এবং 6 বাদ দিয়ে যেগুলো থাকবে, যেই উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত একটা সেট যদি গঠন করি সেটাই হবে বি সেটের পূরক সেট। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? আচ্ছা, এরপরে দেখো সেই জিনিসটাই আমাদের এখানে বোঝাচ্ছে উদাহরণ নম্বর 7-এ। বুঝতে পারতেছো যে এ কমপ্লিমেন্ট মানে এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক সেট। এ পূরক এ পূরক সমান সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দেওয়া। বি কমপ্লিমেন্ট মানে বি পূরক মানে সার্বিক সেট থেকে বি সেটটাকে বাদ দেওয়া। বুঝতেই পারতেছ? আচ্ছা, এরপরে আলোচনা করব সংযোগ সেট, ইউনিয়ন সেট। এখানে 3টা সেট খুবই গুরুত্বপূর্ণ, 4টা। একটা হচ্ছে সার্বিক সেট, একটা হচ্ছে পূরক সেট, একটা হচ্ছে সংযোগ সেট, আর একটা হচ্ছে ছেদ সেট। মনোযোগ দিয়ে দেখবে। এখন আলোচনা করব সংযোগ সেট। খাতায় বুঝে দিব, তারপরে তোমাদেরকে বই নিয়ে যাব। এখন আলোচনা করব সংযোগ সেট। সংযোগ মানে যোগ করে দিতে হবে। সংযোগ মানে কি? যোগ করে দিতে হবে। ওকে, এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন, ইউনিয়ন সেট। ওকে, এক্সাম্পল দেই তাহলে তোমরা সংজ্ঞা বুঝতে সমস্যা হবে না মনে হয়। দেখো, আশা করি মনে করি এ একটা সেট যার উপাদানটা হচ্ছে এ বি সি। বি একটা সেট যার উপাদানটা হচ্ছে বি সি ডি। ওকে, তাহলে এই সংযোগ সংযোগ সেটটাকে লিখতে হবে এইভাবে, এ ইউনিয়ন বি। তাহলে এ সেট প্রথমে তুলে নেব, এ বি সি ইউনিয়ন এই বি সেটটা হচ্ছে বি সি ডি। এখন এই ইউনিয়ন থাকলে কি করতে হবে তোমাদেরকে মনে রাখ, অনেকে হয়তো ভুলে যেতেই পারো, এটা হচ্ছে ইউনিয়ন, তাই না? এখান থেকে একটা শব্দ লিখবো বাংলা দিয়ে, বাংলা দিয়ে একটা শব্দ লিখবো। দেখো, এবার টান দিলাম। আচ্ছা দেখো তো এটা কিসের মতন হলো, বাংলা কোন শব্দের মতন হলো? অন্তস্থ জয়কার আর যোগ, আর এখানে সং লেগে দাও, সংযোগ মানে সংযোগ সেট। মানে ইউনিয়ন থাকলে মানে সংযোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে সংযোগ করলে কি হবে? এখানে যতগুলো উপাদান আছে সব নেব, এ বি সি আর ডি। মানে দুইবার লিখবো না, এখানে বি আছে এখানেও বি আছে, তো মানে বি দুইবার লিখবো না। হ্যাঁ, এটা হচ্ছে সংযোগ সেট। আশা করি বুঝতে পারছো। এরপরে ছেদ সেটটা দেখো। ও এখানে আরেকটা কথা বলে নিই, বই থেকে একটু দেখে নিই একটা জিনিস। এখানে এ ইউনিয়ন বি যদি লিখি আমরা, এক্স এর উপাদানটা এর মধ্যে থাকবে, এক্স এর উপাদানটা বির মধ্যেও থাকবে। মানে যে উপাদানগুলো পাবো আমরা সংযোগ করার পরে, কি মনে করো এখানে একটা জিনিস পেলাম, এ বি সি ডি পেলাম, তাই না? আচ্ছা, এখানে এই উপাদানগুলো, এ সেটের উপাদানগুলো কি এর মধ্যে নাই? তাই না? যদি থাকে তাহলে আমরা কি এভাবে লিখতে পারবো না? দেখো তো, এ বি সি এই সেটটা বিলংস টু এই সেট, লিখতে পারবো এ ইউনিয়ন বি, মানে এটা। আর এটা মানে কি? এটা মানে তো এ। আমি কি বুঝতে পারলাম? মানে এক্স এর উপাদানগুলো এর মধ্যে থাকবে, সেটাই আমাদেরকে এখানে বই থেকে বোঝাচ্ছে। আচ্ছা, ছেদ সেট সম্পর্কে একটু বলি, ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন অফ সেট। মনে করি এ একটা সেট, ওই আগের মতো করে এ বি সি, বি একটা সেট বি সি ডি।
তাহলে এ ইন্টারসেকশন বি এভাবে লিখতে হবে। এ সেট লিখলাম, ইন্টারসেকশন দিলাম, বি সেট লিখলাম, বি সি ডি। এখন দেখো এটা হচ্ছে ইন্টারসেকশন। এখন এখান থেকে একটা বাংলা শব্দ লিখবো, দেখো কেমন করে। এখান থেকে লিখলাম ম রয়সি আর এখানে একটা ল লাগিয়ে দিলাম। দেখো ইন্টারসেকশন থেকে লিখলাম মিল, আর ইউনিয়ন থেকে লিখলাম সংযোগ। তার মানে ইন্টারসেকশন থেকে দুইটার মধ্যে মিল লিখতে হবে। কি কি মিল আছে? এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে বি। সি আছে, সি আছে, তার মানে সি। এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন ছেদ সেট। আশা করি বুঝতে পারছো যে সংযোগ সেট এবং ছেদ সেটটা কি আসলে। এরপর একটা জিনিস দেখো, উদাহরণ নাম্বার 9। আমরা আলোচনা প্রথমে বলেছিলাম যে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বুঝে দিই, যখন আমরা ভ্যান চিত্র নিয়ে আলোচনা করব তখন ক্লিয়ার হবে তোমাদেরকে। যেমন এখানে এ এবং বি এই দুটোর মধ্যে কি করছে? ইন্টারসেকশন করছে, মানে ছেদ সেট করছে। ছেদ সেট মানে কি? মিল। ছেদ সেট মানে হচ্ছে মিল। কিছুক্ষণ আগে বাংলা শব্দ লিখলাম মিল। তাহলে এ এবং বির মধ্যে মিল কোথায় আছে? এখানে আছে। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে এ এর অংশ, বি এর অংশ। তার মানে এই অংশটাকে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আমরা এখানে লিখতে পারবো এই অংশটা। তোমার ক্লিয়ার হলে, বুঝতে পারলে? আবার এখানে দেখো, যদি তিনটা সেট থাকে, তিনটা সেটের মধ্যে এই এতটুকু অংশ, তিনটা অংশই, এই অংশটা তিনটা সেটেরই অংশ। সি সেটের অংশ এটা, এ সেটের অংশ এটা, বি সেটের অংশ এটা। তার মানে তিনটা সেটের ইন্টারসেকশন করলাম এখানে, ছেদ সেট নির্ণয় করলাম এখানে। ক্লিয়ার? উদাহরণ নাম্বার 9 কি বলছে? পি একটা সেট, কিউ একটা সেট। তাহলে আমাদের পি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে। ওকে, কিন্তু এখানে দেখো এটা একটা গঠন পদ্ধতি, এটা একটা গঠন পদ্ধতি। তাহলে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এখানে কি হবে আমি একটু দেখো। এক্স বিলংস টু এন মানে এক্স এর যতগুলো উপাদান স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি কি? 1 2 3 4 5 6 প্লাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এখানে শর্ত হচ্ছে 2 থেকে বড়, কিন্তু 6 থেকে 2 থেকে বড়, 6 থেকে বড় নয়। তার মানে কি? 2 থেকে বড় উপাদানগুলো কি কি? 3 4 5 6 6 সহ নিব, কারণ এখানে নিচে ইকুয়াল দেওয়া আছে, আর নিব না। তাহলে এটা হচ্ছে আমাদের পি সেট। কিউ সেটটা কি একটু দেখি। এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্স এন এর মধ্যে আছে এক্স জোড় সংখ্যা যা 8 থেকে বড় নয়। 8 থেকে বড় নয়, 8 থেকে বড় নয় জোড় সংখ্যাগুলো কি কি? 2 একটা, 4 একটা, 6 একটা, 8 একটা। তার মানে এটা পি সেট, এটা কিউ সেট। এখন তো হয়ে গেল, তোমরা বুঝতেই পারতেছো। তার মধ্যে দুটার মধ্যে এখন ইন্টারসেকশন করলে কি হবে? এক্সাম্পল 9 পি ইন্টারসেকশন কিউ। পি এর উপাদানটা হচ্ছে 3 4 5 6, ইন্টারসেকশন 2 4 6 8। দেখো তো ইন্টারসেকশন থাকলে কি আমি বলেছিলাম? মিল গুণ লিখতে হয়। দুটার মধ্যে মিল কি আছে? 3 এখানে 3 নেই, 4 4 এখানে আছে 4 লিখবো, 5 5 নাই, 6 6 আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সাম্পল 9 ইন্টারসেকশন নির্ণয়। এরপর দেখো নিচ্ছেদ সেট। ডিসজয়েন্ট সেট, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, মানে মিল যদি না থাকে, তবে সেই সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলা হয়। যদি কোনো সেটের মধ্যে ইন্টারসেকশন করলাম কিন্তু কোনো উপাদান মিল নাই, যেমন উদাহরণ দিই,
নিঃছেদ সেট। এ উপাদানটা হচ্ছে এ আর বি, বি একটা সেট যার উপাদানটা হচ্ছে সি আর ডি। আচ্ছা, এ ইন্টারসেকশন বি যদি করি, এখন বলো তো কি হবে এখানে? আমি বলেছিলাম ইন্টারসেকশন থাকলে দুটার মধ্যে মিল লিখতে হয়। এখন বলো তো কি মিল আছে দুইটার মধ্যে? কিছু মিল আছে? যেহেতু নাই, এই জন্য ফাঁকা সেট। যখন দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদানগুলো মানে হচ্ছে মিল নাই, ইন্টারসেকশন করলে যদি ফাঁকা সেট আসে, তখন সেট দুটিকে বলা হবে নিঃছেদ সেট। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? আর সংজ্ঞাটা এখান থেকে তোমরা দেখে নেবে কি, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিঃছেদ সেট বলে। মনে করি এ বি দুটি সেট, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট হলে এ ও বি পরস্পর নিঃছেদ সেট হবে। একটা কাজ দেওয়া আছে এখান থেকে, দেখো কাজটা আমি করে দিই। কাজ পেজ নাম্বার 27। দেওয়া আছে ইউনিয়ন সেট মানে সার্বিক সেট দেওয়া আছে 1 3 5 9 7 11, এটা হচ্ছে সার্বিক সেট। এরপরে ই একটা সেট দেওয়া আছে যার উপাদানটা হচ্ছে 1 5 9। এরপর এফ একটা সেট দেওয়া আছে 3 7 11। ওকে, আমাদেরকে এখন বের করতে হবে ই কমপ্লিমেন্ট, ই পূরক, ইউনিয়ন, এফ পূরক। এটা প্রথমে নির্ণয় করতে হবে। দেখো তাহলে প্রথমে ই পূরক এবং এফ পূরকের মানটা আগে বের করে নিব। দেখো এখানে ই পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে এটাকে বাদ দেওয়া। সার্বিক সেটটা কি 1 3 5 9 7 11 বাদ দিতে হবে। কি ই সেট 1 5 9। আমি আগেই বলেছিলাম যে যেটা বাদ দিব সেই সেটের উপাদান কখনোই লিখব না। তার মানে 1 5 আর 9 বাদ দিয়ে যা আছে তাই, তার মানে 3 7 11। বুঝতে পারলে? 1 লিখবো না, 3 লিখবো, 5 লিখবো না, 9 লিখবো না, 7 লিখবো। হ্যাঁ, তার মানে হচ্ছে এইটা। তার মানে এতটুকু অংশ পেয়ে গেলাম, এটার এতটুকু। এখন এটা নির্ণয় করব। আবার এফ কমপ্লিমেন্ট মানে এ পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে এফটাকে বাদ দেওয়া। সার্বিক সেট হচ্ছে 1 3 5 9 7 11। ও এখানে একটা জিনিস দেখো, যেহেতু উপাদানগুলো সাধারণত ছোট থেকে বড় সিরিয়াল করে লিখতে হয়, কিন্তু এখানে তোমাদের বইয়ে সিরিয়াল করে দেওয়া নাই। হ্যাঁ, 1 3 5 7 তারপর 9 তারপর 11, কিন্তু এখানে আগেই 9 দিয়ে রাখছে। বুঝছো? সমস্যা নাই, তোমরা এখানে যদি কোথায় প্রশ্ন যেভাবে থাকবে সেভাবে লিখবে। আচ্ছা, হয়তো এখানে মিস্টেক করছে ওরা, আগে 7টা হতো পরে 9টা হতো। এখান থেকে বাদ দিলাম হচ্ছে এফ সেট হচ্ছে 3 7 11। তার মানে 3 বাদ দিব, তার মানে 1 লিখব, 5 লিখব, 9 এবং 11। ঠিক হলো? ভালো করে দেখো, 1 2 3 4 5 6, 6টা উপাদানের মধ্যে। ও এখানে আরেকটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে, ওয়েট। এখানে 11 আছে, তাহলে 11 লিখবো না।
তাহলে দেখো এই উপাদানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন লিখবো, দেখো অতএব ই পূরক ইউনিয়ন এফ পূরক। ই পূরকের মান আমরা পেয়েছি এই যে এইটা। তাহলে লেখো 3 7 11 ইউনিয়ন এফ পূরকের মান কোনটা? এটা 1 5 9। এখন বলো তো ইউনিয়ন থাকলে আমরা কি বলেছিলাম? সংযোগ করতে হবে। তাহলে সংযোগ লিখি, সবগুলো 1 লিখবো, 3 লিখবো, 5 আছে 5 লিখবো, এরপর 7, এরপর 9, এরপর 11। এটাই হচ্ছে আমাদের ই পূরক ইউনিয়ন এফ পূরকের সেট। দেখো বুঝতে পারলে? এই একইভাবে তোমরা এখানে ইউনিয়ন আছে, এখন ইন্টারসেকশনের মানটা তোমরা নির্ণয় করবে, এটাই তোমাদের কাজ। এটা মান তোমরা বের করবে। এরপর দেখো পেজ নাম্বার 28। পেজ নাম্বার 28 এখানে বলছে শক্তি সেট, পাওয়ার সেট নির্ণয় করতে হবে। কিভাবে? এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাটা তোমরা একটু দেখে নিয়ে আসো। শক্তি সেটটা কি আমি তোমাদেরকে একটু খাতায় বুঝে দিই। মনে করো একটা সেট এ যার উপাদানটা হচ্ছে এম এবং এন। ওকে, আচ্ছা। এখন উপসেট কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে কিন্তু শিখাইছিলাম। উপসেট যেমন এখানে উপাদান কটা? তো 2টা, তার মানে 2টা নিয়ে লিখলাম, একটা উপসেট গঠন করলাম। এরপর একটা দিয়ে লিখবো একটা উপসেট, একটা সেট। 2টা লিখলাম, একটা লিখলাম, এরপর কিছু না, এরপর লিখলাম ফাঁকা সেট, এরপর লিখলাম ফাঁকা সেট। এখন আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটাকেই ক্লোজ করে দিলাম, পুরোটাকে ক্লোজ করে দিলাম। তার মানে সেট নিয়ে একটা সেট, সেটগুলো নিয়ে নতুন একটা সেট গঠন করলাম। এটাকে বলা হচ্ছে পি অফ এ অথবা পাওয়ার অফ এ, বা এ সেটের শক্তি সেট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? বুঝতে পারলে? এরপর আরেকটা জিনিস দেখাই। মনে করো বি একটা সেট যার উপাদানটা হচ্ছে 1 2 3। তাহলে এটার উপসেট গঠন করব কেমন করে? 1 2 3, 3টা নিয়ে একটা লিখলাম, এবার 2টা করে 1 2 1 3, এরপর হচ্ছে 2 3, এরপর হচ্ছে 1 2 3, এরপর ফাঁকা সেট। এখন যদি আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, এটাকেই বলা হচ্ছে পি অফ বি, বা বি সেটের শক্তি সেট, বা পি অফ বি সেটের এই পাওয়ার সেট। আমি বুঝাতে পারলাম? এবার উপসেটগুলো নিয়ে আবার একটা সেট গঠন করলাম শেষে, এটাকে বলা হচ্ছে শক্তি সেট। উদাহরণ নাম্বার 10 নম্বর কি বলছে দেখো, উদাহরণ 10। এ সেট হচ্ছে ফাঁকা সেট, বি সেট এটা, সি সেট এটা। সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা কত সেটা এখন নির্ণয় করতে হবে। আমি এখান থেকে বুঝে দিচ্ছি এটা, তাহলে তোমার ক্লিয়ার হবে। এখানে এ সেট হচ্ছে ফাঁকা সেট, মানে এ সেটের শক্তি সেট হচ্ছে পি অফ এ। আরও একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, যদি বলি এ সেটের পাওয়ার সেট কত? পি অফ এ। বি সেটের পাওয়ার সেট কত? পি অফ বি। সি সেটের পাওয়ার সেট কত? পি অফ সি। ওকে, তাহলে এখানে একইভাবে পি অফ এ সমান হচ্ছে ফাঁকা সেট। যেহেতু ফাঁকা সেট মানে এর উপসেট তো আর কিছু নাই, তার মানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এটাই হচ্ছে এ সেটের পাওয়ার সেট। এখানে উপাদান কয়টা বলো তো? উপাদান কয়টা এখানে? ভালো করে লক্ষ্য করো, এই ফাঁকা সেট এটাই একটা উপাদান। এ সেটের উপাদান সংখ্যা 0 এবং এর শক্তি সেটের উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 0। আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম এরকম করে, মনে আছে? 2 টু দি পাওয়ার এন। এন এর মান কি? এন এর মান হচ্ছে উপাদান সংখ্যা।
সেটের মধ্যে উপাদান সংখ্যা কয়টা উপাদান থাকবে, কিন্তু 2 এর পাওয়ার তো 0, তার মানে উপাদান তো নাই, এখানে তো এ হচ্ছে ফাঁকা সেট। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় এর মান হয়ে যায় 1। কি বললাম, কোনো সংখ্যার পাওয়ার বা যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয়ে যায় তার মানে তার মান হয়ে যায় 1। এরপর দেখো পি অফ বি মানে বি সেটের পাওয়ার সেট, এখানে আছে একটা এ আর একটা হচ্ছে ফাঁকা সেট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ফাঁকা সেট। তার মানে এটা তো তোমরা বুঝতেই পারতেছো, এখানে যেহেতু একটা উপাদান আছে তাহলে তো আর কিছু লিখবো না, কিন্তু ফাঁকা সেট তো লিখতে হবে। প্রত্যেকটা সেটেরই একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, যেটা আগেই বলেছিলাম আমি তোমাদেরকে। তাহলে এখানে কয়টা উপাদান বলো তো, 1 2। তার মানে বি সেটের উপাদান সংখ্যা একটি, মানে বি সেটের উপাদান সংখ্যা একটি, কিন্তু শক্তি সেটের উপাদানটা হচ্ছে 2টি। পি অফ সি এখানে উপাদান হচ্ছে এ বি, তার মানে উপসেটগুলো গঠন করে নাও। প্রথমে এখানে এ আগে লিখতে পারো, প্রথমে এ বি আগে লিখতে পারো, কোনো সমস্যা নাই। প্রথমে কি লিখলে এ বি, এরপর এ, তারপরে বি, তারপর ফাঁকা সেট, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। তাহলে সি সেটের উপাদান 2টি, কিন্তু সি সেটের শক্তি সেট এর উপাদানটা হচ্ছে 4টি। কি বুঝতে পারলে, কোনো সমস্যা? তার মানে উপসেট নিয়ে গঠন করে আবার একটা সেট গঠন করলাম ব্র্যাকেট দিয়ে, তাহলে এটাই বলা হচ্ছে পাওয়ার সেট, শক্তি সেট। সেটা তোমাদের অনুসরণীতে অনেক অঙ্ক আছে, দেখলেই বুঝতে পারবে। সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আবার একটা কাজ দিতে দেখো, এই কাজটা খুবই সহজ, তোমরা পারবে আশা করি। আমাদেরকে বলছে যে জি একটা সেট দেওয়া আছে, পি অফ জি নির্ণয় করতে হবে। করে দেখাই। কাজ, জি এর উপাদান হচ্ছে 1 2 3, পি অফ জি সমান উপসেটগুলো আগে নির্ণয় করে নাও। হ্যাঁ, 1 2 3, এরপর হচ্ছে 1 2, এরপর হচ্ছে 1 3, এরপর হচ্ছে 2 3, এরপর হচ্ছে 1 2 3, আর শেষে ফাঁকা সেট। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। এটাই হচ্ছে পি অফ জি, এটাই নির্ণয়, এটাই অ্যান্সার। এবং এখানে বলছে কি যে দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। পি অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। এখানে তোমরা বুঝতে পারতেছো যে এখানে উপাদান 3, তাই না? যেহেতু জি সেটের উপাদান 3, জি সেটের উপাদান 3, তাহলে জি সেটের শক্তি সেটের উপাদান 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 3। এটাই দেখানো হলো, এতটুকুই। তার মানে এখানে 8টিও লিখতে পারো, 2 এর পাওয়ার 3 মান হচ্ছে 8। হ্যাঁ, যেহেতু জি সেটের উপাদান হচ্ছে 3টা, তাহলে জি সেটের শক্তি সেটের উপাদান 2 টু দি পাওয়ার n, যেটা আমাদের বই লেখায় আছে। দেখো, শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n এর মান শুধু এখানে 3 বসায় দাও, অতএব দেখানো হলো যে পি অফ জি এর উপাদান সংখ্যা এত, প্রমাণিত বা দেখানো হলো, শেষ। বুঝতে পারলে?
আমরা পরের ভিডিওতে আলোচনা করব ক্রোমোজোম সম্পর্কে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।